দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। তুষারঝড় এবং ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে অন্তত ৩ জনের। শুক্রবার দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। টানা ১ সপ্তাহ ধরে তুষারঝড় এবং বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল। বিদ্যুৎহীন ১ কোটিরও বেশি ঘরবাড়ি স্থাপনা। জরুরি সতর্কতা জারি করা হয়েছে মিশিগানে, ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস সহ ২৫টিরও বেশি অঙ্গরাজ্যে। কর্তৃপক্ষ জানায় বিরূপ আবহাওয়া অব্যাহত থাকবে আরও ২ দিন। ফলে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় ৫ ফুটেরও বেশি তুষারপাত হওয়ার সতর্কতা জারি করা হয়। এদিকে টানা বৃষ্টিতে লস অ্যাঞ্জেলেসে বাতিল করা হয়েছে ৪০০রও বেশি ফ্লাইট। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানব। যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী ইকবাল ফিরদৌস। ইকবাল, যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন এটি জানাবেন, এবং সেই সাথে আপনার কাছে জানতে চাই নিশ্চয়ই বিপাকে পড়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা, এবং এই বিরূপ আবহাওয়ায় প্রবাসী ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি জানাবেন আমাদেরকে। আমি শুনতে পাচ্ছি না। হ্যালো ইকবাল, আপনার কাছে জানতে চাচ্ছি এখন আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং প্রবাসী ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি। হ্যালো ইকবাল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। দর্শক, আমরা নেটওয়ার্কটি পাচ্ছি না, এই কারণে তার সঙ্গে সংযুক্ত হতে পারছি না। আমরা পরবর্তীতে তার সঙ্গে সংযুক্ত হব এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশি জুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় একটি জাহাজ অক্ষত থাকলেও ডুবে গেছে অন্যটি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় ডুবে যাওয়া জাহাজটির ৯ জন ক্রুকে। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি এলাকায় এই দুর্ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায় ভোরবেলায় ঘন কুয়াশার কারণে পথ দেখতে সমস্যা হচ্ছিল নদীতে চলাচলকারীদের। এ কারণেই মুখোমুখি সংঘর্ষ হয় জাহাজ দুটির। একটি জাহাজ খালি থাকলেও অপরটি ফ্লাই অ্যাশ বোঝাই ছিল। ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন বলে জানানো হয়। ওই ধাক্কাকে এ ধারে ঠেকেছে, সে সেদিকে গিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা থাকার কারণে ঘটনাটা ঘটেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারোর কি কোনো ক্ষতি হয়েছে? না 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 না। ভোর ৫টার সময় কুয়াশার জন্য যে একটা খালি জাহাজ যাচ্ছিল, তার সঙ্গে মানে একটা লোড জাহাজ যাচ্ছিল, বাংলাদেশে রওনা দিচ্ছিল। সেই জাহাজটা আর কি মানে খালি জাহাজের সঙ্গে ধাক্কা মেরে নদীর মানে একদম কিনারার দিকে এসে জাহাজটা মানে ডুবে যায়। তাদের ৯ জন লোক ছিল, মানে সেই লোককে আমরা উদ্ধার করতে পেরেছি। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৫ বাংলাদেশির পরিবারে চলছে শোকের মাতম। হঠাৎ করে প্রিয়জনকে হারিয়ে শোকের কাতর স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। নিহত ৫ জনের বাড়ি ফেনীতে, এর মধ্যে ২ জনের সোনাগাজীর, ২ জন দাগনভূঞার এবং ১ জনের বাড়ি ফেনী সদরে। তাদের পরিবার দ্রুত সবার মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাফেলো এলাকায় মালবাহী লরি চাপা দেয় প্রবাসী বাংলাদেশিদের বহনকারী গাড়িটি। ঘটনাস্থলে মারা যান ৫ জন। জেলা প্রশাসক জানিয়েছেন দ্রুতই তাদের মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহত ২ জনের অবস্থাও আশঙ্কাজনক। একসাথে একে এমার্জেন্সি বিমানে নিয়ে আসবে। আমি কালকে কথা বলছি রাত্রে। আমরা শুধু আমার বাগিনার লাশের অপেক্ষা আছি, লাশটা যেন দ্রুত পাই। যত দ্রুত সময় ফিরে দিবে পরিবার, অন্তত স্বতন্ত্র পরিবার একটু সান্ত্বনা পাইব। বাহরাইনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় বাহরাইন শাখা আওয়ামী লীগের উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন নূর এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং জাকির মিয়াজি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মঞ্জুর আহমেদ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম.এ. হাশেম। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মাজহারুল হক নয়ন, মোহাম্মদ হোসেন, শফিক চৌধুরী সেলিম, তাজউদ্দিন, আব্দুস সাত্তার সহ অনেকে। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের
নেতাকর্মীদেরকে আমাকে উৎসাহিত করার জন্য, এই আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করার জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা দোয়া মাহফিলের আয়োজন করার জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আগামী 6 এবং 7 মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব। যুক্তরাষ্ট্রের রবীন্দ্র সম্মিলন পরিষদের এই আয়োজনে সহযোগী বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এবং কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল নিউ ইয়র্কে উৎসবের উদ্বোধন করবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা। এই আয়োজনে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে লেখক, সাহিত্যিক এবং কবিরা অংশ নেবেন। জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এই আয়োজনের প্রধান অতিথি থাকবেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গায়ত্রী চক্রবর্তী। যুক্তরাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, মেক্সিকোর রাষ্ট্রদূত আবেদা ইসলাম সহ বাংলাদেশ ও ভারতের কূটনৈতিকরাও অংশ নেবেন এতে। ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। এতে আয়োজক সংগঠন, অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠন, শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী, দুই দেশের বাঙালি। আমরা আশা করছি মে মাসের 6 এবং 7 তারিখে নিউ ইয়র্ক রবীন্দ্র উৎসবে বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার এক অনন্য নজির হয়ে থাকবে। দর্শক, যেমন সংবাদের শুরুতে জানাচ্ছিলাম, যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিপাত এবং তুষারঝড়ে 3 জন নিহত হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল ফেরদৌস। ইকবাল, আপনার কাছে জানতে চাই যুক্তরাষ্ট্রের এখন আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, এবং দ্বিতীয়ত আপনার কাছে জানতে চাই নিশ্চয়ই সেখানে বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা যারা ব্যবসা করছেন, তাদের পরিস্থিতি কেমন দেখছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। যুক্তরাষ্ট্রের মিশিগান, ক্যালিফোর্নিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, ইনক্লুডিং মি। আমাদের বাসায় গত প্রায় 2 দিন থেকে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ নেই। আমরা বর্তমানে আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের বাসায় অবস্থান করছি। এছাড়াও এখানকার যে সকল, আপনি জানতে চাচ্ছিলেন ব্যবসায়ীদের অবস্থা, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যেহেতু ব্যবসা, বিশেষ করে অফিস যেগুলো রয়েছে তাদের কিন্তু ইন্টারনেট সংযোগের উপরে নির্ভর করে ব্যবসার কার্যক্রমগুলো। অনেকগুলো অফিস রয়েছে যারা এখন তাদের বিদ্যুৎ এবং ইলেকট্রিসিটির গ্যাসের কারণে তাদের অফিস বন্ধ রয়েছে। সো মূলত এবং বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে গ্যাস সংযোগটা এবং ইলেকট্রিসিটিটা খুবই ইম্পর্টেন্ট। সো অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান এই যে আবহাওয়াজনিত কারণে তারা ইম্প্যাক্টেড হচ্ছে, এবং প্রচুর মানুষ যারা, বিশেষ করে যাদের এই আমেরিকাতে আপনি জানেন যে অনেকের আত্মীয় স্বজন খুব কম থাকে। সো যাদের আত্মীয় স্বজন নেই, বিশেষ করে বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তারা চরম বিপর্যয়ের মুখে রয়েছেন। অনেকের বাসায় খাবার নেই বা অনেকে রাইড নেই। অনেক মানুষ রয়েছেন যে যারা রাইডের উপরে গাড়ি নেই। তো গাড়ি ছাড়া এখানে চলাচল করা, বিশেষ করে মিশিগান সহ যে সকল অঙ্গরাজ্যে পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক কম, সেই সকল অঙ্গরাজ্যে কিন্তু খুব কষ্টের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন। সো আমি যেটি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের যে প্রবাসী বাংলাদেশি সহ যে সকল যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষরা কিন্তু এই আবহাওয়াজনিত কারণে অনেক কষ্টে রয়েছেন। বর্তমানে আজকের আবহাওয়াটা একটু ভালো, কারণ একটু রৌদ্র আসছে এবং বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগের যে সকল কোম্পানি রয়েছে, ডিটি এনার্জি সহ অনেকগুলো কোম্পানি, তারা তাদের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে করে খুব অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগগুলো তারা দিতে পারেন এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারেন। ইকবাল, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি এই দুর্যোগ এবং দুর্ভোগ কেটে স্বাভাবিক হোক জনজীবন। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা স্টাডি সার্কেলের বাংলাদেশ অদম্য উন্নয়ন যাত্রা শীর্ষক সেমিনার। হাউস অব লর্ডসের অ্যাটলি অ্যান্ড রিড রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সংস্থাটির চেয়ারপারসন সৈয়দ মোজাম্মেল আলী সভাপতিত্বে এই সেমিনারের আয়োজন করা হয়। তুলে ধরা হয় বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের চিত্র। সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয় শিক্ষা, পরিবহন, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, বিদ্যুৎ ও কৃষি, বাণিজ্য সহ বিভিন্ন খাতে চলমান 10টি মেগা প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোজাম্মেল আলী, রোশনারা আলী এমপি, বার্নেস পলা উদ্দিন এবং বাংলাদেশের হাই কমিশনার সৈয়দা মুনা তসলিম সহ অনেকে। বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
লোকদের কাছে পৌঁছাতে পারি না বহির্বিশ্বে। সেটার জন্যই আই ডিসাইডেড যে আমি এরকম একটা পাবলিকেশন বের করে সামারি করব, যেখানে লোকে ইজিলি রেফারেন্স নিতে পারে যে কী উন্নয়ন হয়েছে। This is an empirical evidence of the unprecedented development, unprecedented growth and prosperity, which we call the decade of growth and prosperity under the Sheikh Hasina factor. যুক্তরাজ্যের বার্মিংহামে আইস ফর বাংলাদেশ নামের নতুন সংগঠনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার হিলথের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশের নানা উন্নয়ন, সম্ভাবনা এবং সাফল্য ইতিবাচক নানা দিক বিশ্ব দরবারে তুলে ধরবার লক্ষ্যেই এ কাজ করবে এই সংগঠন। কবির উদ্দিনের সভাপতিত্ব হয় এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকসুদ মিয়া। এ সময় উপস্থিত বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, ফয়সাল মিয়া, প্রতিভা ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি বুলন চৌধুরী, বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। ফ্রান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্পন্সর হয়েছে বাংলাদেশ মালিকানাধীন দুটি কোম্পানি শাহ ও মির্জা গ্রুপ। বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ড আয়োজন করেছে টুর্নামেন্ট। বৃহস্পতিবার প্যারিসের উপকণ্ঠ সেন্ট মাউরিসে ক্রিকেট বোর্ডের হলরুমে হয় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালানের হাতে স্পন্সর চেক তুলে দেন শাহ গ্রুপের চেয়ারম্যান সত্তার আলী সুমন এবং মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুল। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের সদস্য জুবায়ের, বাংলাদেশ ক্রিকেট ক্লাব ফ্রান্সের সভাপতি আজিজুল হক সুমন ও বেঙ্গল টাইগার ক্রিকেট ক্লাব ফ্রান্সের সভাপতি আরিয়ান খান রাসেল। এপ্রিল মাস থেকে শুরু হবে টুর্নামেন্ট। অংশ নেবে মোট 24টি দল। প্রিমিয়ার লিগে খেলবে বাংলাদেশ কমিউনিটির 4টি দল। মেইন স্ট্রিমে আজকে আমরা কন্ট্রাক্টটা সিগনেচার করতেছি। আমরা একটা বড় টুর্নামেন্টের আয়োজন করতেছি। ইনশাআল্লাহ সামনে হয়তো আমরা ফুল ইউরোপিয়ান টুর্নামেন্টের আয়োজন করতে পারি। কুয়েতে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইমদাদুল ইসলামের একসাথে 3টি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। দেশটির অভিজাত এলাকায় সালমিয়ায় যাত্রা শুরু করে ভোজন বাড়ি, আমিনা হাফ এবং আমন্ত্রণ নামের 3টি রেস্টুরেন্ট। উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আতিকুজ্জামান। অতিথি ছিলেন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বাণিজ্যিক ও ব্যবসা উন্নয়ন পরিচালক জামিল আল আলী। এছাড়া অংশ নেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। 2005 সালে কুয়েত গিয়ে গার্মেন্টস পণ্যের ব্যবসা শুরু করেন ইমদাদুল ইসলাম। বর্তমানে দেশটিতে রয়েছে তার 17টি ব্যবসা প্রতিষ্ঠান। নিজে সফল হওয়ার পাশাপাশি কুয়েতে তৈরি করেছেন অনেক বাংলাদেশির কর্মসংস্থানও। বিদেশের মাটিতে বাংলাদেশিরাও কোনো দিকে কম নাই। আরও যারা বাংলাদেশি আছে তাদেরকেও অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে বাংলাদেশি পণ্য নিয়ে আসুন, বাংলাদেশের বাজারকে, বাংলাদেশের এখানে যারা আপনারা আছেন ব্যবসা বৃদ্ধি করুন। ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে আমরা সবসময় যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ফুড এনজয় করি, তো সেইখান থেকে আমার মাথায় আসলো যে আমাদের আসলে বাংলাদেশে সেই ধরনের কোয়ালিটির কোনো রেস্টুরেন্ট নাই। তো আমার সেই জায়গা থেকেই এই রেস্টুরেন্ট। আবারও স্বাগত, দেখছেন প্রবাসে বাংলাদেশ। লেবাননে জাকের পার্টির উদ্যোগে পবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপন করা হয়েছে। সিআইটি কলেজ অডিটোরিয়ামে 2 দিন ব্যাপী আয়োজনে সভাপতিত্ব করেন জাকের পার্টি লেবানন শাখার সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, দিলীপ বিশ্ব শর্মা, আহাদ আলী, লিটন হাওলাদার, সুজন মিয়া ও বিল্লাল ব্যাপারী। আরও অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। মুসলিম উম্মার ঐক্য, সংহতি এবং বিশ্ব মানবতার শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আরও বেশি জার্মান বিনিয়োগ আকর্ষণ করতে হলে বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে মত প্রকাশের স্বাধীনতা এবং সুষ্ঠু নির্বাচনের ওপর। 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে এমন মতবাদ দেন জার্মান সংসদের গ্রিন পার্টির সদস্য এবং দেশটির সাবেক মন্ত্রী রেনাটা কানেস্ট। তিনি বলেন, রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী সময়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কাজের পরিবেশের যথেষ্ট উন্নতি হয়েছে। তবে এই ধারা অব্যাহত রাখতে হলে নিশ্চিত করতে হবে শ্রমিকদের সকল অধিকার। সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকটের পাশে থাকার আশ্বাস দেন জার্মান এই সংসদ সদস্য। আগামীতে বাংলাদেশের আরও বেশি বিনিয়োগ নিশ্চিত করতে হলে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে, যার অন্যতম শর্ত হল সুষ্ঠু নির্বাচন। বিএসএফের গুলিতে নিহতের 17 দিন পর ঝিনাইদহের আরিফুল ইসলামের মরদেহ ফেরত দেওয়া হয়েছে।
58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেলে মহেশপুরের শ্যামনগর চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে আরিফুলের মরদেহ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে স্বজনরা মরদেহ শনাক্ত করে গেল 8 ফেব্রুয়ারি ভোরে ভারতের হাঁসখালি পাখিউড়া ক্যাম্পে বিএসএফের গুলিতে নিহত হন আরিফুল। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।